কোনো দেশের রাজনৈতিক ইতিহাসে মিথ্যে মামলা দেখা যায় অহরহ, কিন্তু বাংলাদেশে মিথ্যে মামলা করার জন্য ওই মামলাকারীর কোনো শাস্তি এখনো পর্যন্ত দেখা যায়নি। মোহাম্মদ ইউনূসের আমলে এরকম ঘটনা বহুবার লক্ষ্য করা গিয়েছে, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। তবে এবার একটি দৃষ্টান্ত দেখা গেল। থানায় মিথ্যে অভিযোগ দেওয়ার জন্য সেই অভিযোগকারীকে দণ্ডিত করা হয়েছে, তাকে শাস্তি দেওয়া হয়েছে। আর এই দৃষ্টান্ত যদি সমাজে প্রতিষ্ঠিত হয়, মিথ্যে মামলা করার প্রবণতাও কমে যাবে বলছেন বিশেষজ্ঞরা। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। অনেকে বলছেন বহু নেতিবাচক খবরের মধ্যে ইতিবাচক একটা খবর দেখা গেল। বাংলাদেশে দেখা যাচ্ছে নজিরবিহীন ঘটনা, মিথ্যা জিডি করায় বাদীর কারাদণ্ড। জানা যাচ্ছে চট্টগ্রামে মিথ্যে জিডি করায় এক মহিলাকে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে 5,000 টাকা জরিমানাও করা হয়েছে। বুধবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট SM আলাউদ্দিন আহমেদ এই রায় দেন। আর এই মামলার নাম বিবি মরিয়ম। তিনি নগরীর আকবর শাহ থানার উত্তর কাটরালি এলাকার মোহাম্মদ আলাউদ্দিনের স্ত্রী। ঘটনাটি ঠিক কি? 2022 সালে 24শে সেপ্টেম্বর আকবর শাহ থানাহীন হাজি আকরাম আলী মুন্সি বাড়ির জাকির হোসেনের ছেলে মোক্তার হোসেনের বিরুদ্ধে একটি জিডি করেন বিবি মরিয়ম। তার অভিযোগ ছিল মোক্তার হোসেন তার 2 ছেলে মোহাম্মদ ফয়সাল উদ্দিন এবং ফাহাদ উদ্দিনকে মারধর এবং পরিবারকে হুমকি দিয়েছেন। আদালতের নির্দেশে আকবর শাহ থানার তৎকালীন পুলিশ পরিদর্শক M টাকের আহমদ ঘটনাটি যেখানে সরজমিনে তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করেন। পুলিশের তদন্তে যেখানে বিবি মরিয়মের অভিযোগটি সম্পূর্ণ মিথ্যে এবং উদ্দেশ্য প্রণোদিত প্রমাণিত হয়, তারই পরিপ্রেক্ষিতে আদালত তার বিরুদ্ধে পদক্ষেপ করে। বাংলাদেশে এরকম দৃষ্টান্ত অনেক কম, যেখানে মামলাকারীকে উল্টে সাজা ঘোষণা করল আদালত। এখন প্রশ্ন, এবার কি মোহাম্মদ ইউনূসের আমলে হওয়া একাধিক ভুয়ো মামলাগুলি খতিয়ে দেখা হবে? কারণ ভুয়ো মামলার জেরে বহু মানুষকে জেল খাটতে হচ্ছে এখনো পর্যন্ত। এমনকি তাদের উপর অত্যাচার করা হচ্ছে, যেগুলি একেবারেই কাম্য নয়। এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের তৎকালীন আইনমন্ত্রী আসিফ নজরুল পরে দাবি করেছিলেন তাদের আমলে বহু মিথ্যে মামলা হয়েছে, মামলা করে ব্যবসা করা হয়েছে। এখন তার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে কি কোনো ধরনের পদক্ষেপ করা হবে? রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন তারেক সরকারের সামনে অনেকগুলি চ্যালেঞ্জ, অনেকগুলি সংকট তৈরি হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি, রোগের প্রাদুর্ভাব সব মিলিয়ে বিএনপি সরকার একাধিক প্রশ্নে বিদ্ধ। কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি যে আয়ত্তে আনছেন তারেক রহমান, সেটার কিছু কিছু কর্মকাণ্ডে পরিষ্কার হচ্ছে। তারেক রহমান প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পরে তিনি ঘোষণা করেছিলেন দেশবাসীর উদ্দেশ্যে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি আয়ত্তে আনবেন। তিনি বলেছিলেন এটাই হবে তার মূল লক্ষ্য। সেটার দৃষ্টান্ত অন্তত এমন পদক্ষেপ করাতে বোঝা যাচ্ছে। আর এর জেরে অনেক ভুয়ো মামলার প্রবণতাও কমবে বলছেন বিশেষজ্ঞরা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন। ফের রাজনীতিতে কি সক্রিয় হয়ে উঠবে আওয়ামী লীগ? তা সে যতই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে নাই থাকুন, বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত একটা কথা স্পষ্ট যে এখানে শেষ বলে কিছুই নেই, বরং প্রতিটা শেষই হয় নতুন শুরুর সম্ভাবনা দিয়ে। জুলাই বিপ্লবের পরে যখন বাংলাদেশে ইউনূস সরকারের জামানা শুরু হলো, তখন অনেকেই ভেবেছিলেন নতুন বাংলাদেশ বুঝি এবার থেকে গড়া হবে। কিন্তু কোথায় কি? নতুন বাংলাদেশের পরিবর্তে দেশবাসী দেখলো সংখ্যালঘু খুন, লুটতরাজ, নারী নির্যাতন সহ আরো অনেক অনিয়ম। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। দেখতে দেখতে বাংলাদেশে এলো বিএনপির সরকার, PM হলেন তারেক রহমান। কিন্তু বাংলাদেশের ছবিটা একটুও বদলালো? উত্তরটা না। তাই তো নিষিদ্ধ আওয়ামী লীগকে ফের রাজনীতির ময়দানে আনতে কোমর বেঁধে খাটছেন দলের নেতৃত্ব। বাংলাদেশের জনগণের একাংশ চাইছেন দেশে ফের ক্ষমতায় আসুক হাসিনা, কারণ যে পরিস্থিতির মধ্যে দিয়ে বাংলাদেশ যাচ্ছে তা আওয়ামী লীগের চেয়ে ঢের ভয়ঙ্কর। দেশে বিদ্যুৎ নেই, হামের মতো প্রাণঘাতী রোগকে কাবু করার পরিকাঠামো নেই, জ্বালানির সংকট মারাত্মক, বাংলাদেশের অপরাধের সাম্প্রতিক তথ্য ভয় ধরানোর মতো। চলতি বছর জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সূত্রের খবরে পদ্মাপাড়ে খুন হয়েছেন 854 জন, যার মধ্যে খোদ রাজধানীর ঢাকাতেই 107টি খুন। হাসিনা প্রত্যাবর্তনের স্বপ্ন দেখছে তার দলের যুব নেতৃত্ব। কথাটা শুনতে অবাক লাগলেও কিন্তু সত্যি। দিন কয়েক আগে সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছিল এক ভিডিও। বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার প্রত্যন্ত কমলনগরের রাতে যুব আওয়ামী লীগের কিছু নেতারা শপথ নিয়েছেন। গ্রাম্য এলাকায় মোবাইলে
কপালে ফ্ল্যাশ জ্বালিয়ে হাতে হাত ধরে শপথ নেন তারা। বাংলাদেশে বহু রাজনৈতিক টালমাটাল পরিস্থিতির মধ্যেও তারা শেখ হাসিনাকে ভুলে যাননি মুক্তিযুদ্ধের দেশনায়ক বঙ্গবন্ধু মুজিবুর রহমানকেও। গোপনে শপথে তারা প্রতিজ্ঞা করেন আগামী দিনে আমরা দেশনেত্রী শেখ হাসিনাকে আনার, এছাড়াও দেশ ও দলের প্রতি অনুগত থাকার শপথ নেন তারা। শপথ নেওয়ার সময় বারবার উঠে আসে বঙ্গবন্ধুর নাম। আমিন আমিন। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, জয় তো শেখ হাসিনা, জয় শেখ হাসিনা। শেখ 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 মুজিব, লাউ লাউ সালাম। জাতির পিতা শেখ মুজিব, লাউ লাউ সালাম। তেল দে গ্যাস দে, নইলে গদি সাইরিয়া দে, তেল দে গ্যাস দে। একটা কথা পরিষ্কার যে দীর্ঘদিন নিষিদ্ধ থাকা সত্ত্বেও দলের কর্মীরা ভুলে যাননি হাসিনার জন্য তাদের দায়িত্বকে। তারা জানেন কোনো এক সময় যদি শেখ হাসিনা প্রত্যাবর্তন হয় তাহলে এই অবদান ফের চর্চায় আসবে। সম্প্রতি বারের ভোটেও গড়হাজির ছিলেন আওয়ামী লীগ সমর্থিত বহু আইনজীবী, ফলে ওই বার কাউন্সিলের নির্বাচনও হয় একপেশেভাবে। কক্সবাজারের আইনজীবীদের একাংশ জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনারের কাছে দাবি আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, কিন্তু সেটা এখনই হচ্ছে বলে মনে করছে না রাজনৈতিক মহল। যেখানে গোটা দলের কাজকে নিষিদ্ধ করে আইন পাশ করা হয়েছে, সেদিক থেকে দেখলে এখনই হয়তো রাজনীতির ময়দানে আসতে দেখা যাবে না আওয়ামী লীগকে। আগামী দিনে আওয়ামী লীগের ভবিষ্যতের উত্তর দেবে আগামী। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। এখনো চাকরি থেকে অবসরের মেয়াদ ফুরোয়নি, কিন্তু তার আগে নিতে হচ্ছে অবসর, অর্থাৎ বাধ্যতামূলক অবসর। বাংলাদেশ পুলিশে এমনই ভয়ঙ্কর নীতি চালু করা হয়েছে, কিন্তু কেন? প্রশ্ন হলো তাহলে বিএনপি সরকার কি পুলিশ প্রশাসনকে ঢেলে সাজাচ্ছে? সেহেতু পুলিশ কর্মীদের একাংশকে পাঠিয়ে দেওয়া হচ্ছে ঠান্ডা ঘরে। পুলিশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বাধ্যতামূলক অবসরের তালিকা দীর্ঘ হচ্ছে। আগামী 31শে মে 20তম ব্যাচের কর্মকর্তাদের 25 বছর পূর্ণ হবে। তাদের অন্তত 45 জন কর্মকর্তা বাধ্যতামূলক অবসরের তালিকায় রয়েছেন বলে জানা গিয়েছে। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। যদিও তাদের বেশিরভাগ এখনো সংযুক্ত ওএসডি অবস্থায় রয়েছেন। এরই মধ্যে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে 15, 17, 18তম ব্যাচের কয়েকজন কর্মকর্তাকে। পুলিশ সদর সূত্রের জানা গিয়েছে বাধ্যতামূলক অবসরের তালিকায় থাকা পুলিশ কর্মকর্তারা আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। সাবেক আওয়ামী লীগ সরকারের সময় অনেক পুলিশ কর্মকর্তা অতি উৎসাহ হয়ে নানান অপকর্মে জড়িত ছিলেন। 2024-এর সরকার বিরোধী আন্দোলনে অনেকে বেপরোয়া হয়ে নিরীহ মানুষের উপর হামলা গুলি চালান। অনেক কর্মকর্তার বিরুদ্ধে গুম এবং খুনের অভিযোগ রয়েছে। সরকার পতনের পর অনেকে পালিয়ে যান, আবার অনেককে অন্তর্বর্তী সরকারের সময় সাময়িক বরখাস্ত সংযুক্ত করে রাখা হয়। এদের কেউ কেউ বিগত সরকারের ঘনিষ্ঠদের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে অভিযোগ উঠেছে। সরকার পতনের পর এদের কারো কারো নামে খুনের মামলা তদন্তও চলছে। পুলিশের একটি পক্ষ তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানোর জন্য সরকারের উপর চাপ সৃষ্টি করছে, আবার অন্য একটি পক্ষ চাইছে পেশাদারি বজায় রেখে যদি তারা কাজ করেন তাহলে অবসরের মতন কঠিন সিদ্ধান্ত থেকে সরকারের সরে আসা উচিত, কারণ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে দক্ষ ও পেশাদার কর্মকর্তা প্রয়োজন রয়েছে। পুলিশের অভ্যন্তরেও এই বিষয়ে আলাদা আলাদা মত দেখা গিয়েছে। একটি পক্ষ কঠোর পদক্ষেপ হিসেবে বাধ্যতামূলক অবসরের পক্ষে অবস্থান নিয়েছে, অন্যদিকে আরেকটি পক্ষ মনে করছে দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তাদের কাজে লাগিয়ে পেশাদারিত্ব বজায় রাখা উচিত। এদিকে বিগত সময়ে পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের কার্যক্রম পর্যালোচনা করা হচ্ছে। একাধিক সংস্থা তাদের কর্মকাণ্ড নজরদারিতে রেখেছে এবং সংশ্লিষ্ট তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। দুর্নীতি দমন কমিশন সূত্রে জানা গিয়েছে কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে। একই সঙ্গে হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে একাধিক কর্মকর্তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপও নেওয়া হয়েছে। গত 22 এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক নির্দেশিকার মাধ্যমে 11 জন উপমহাপরিদর্শক এবং 2 জন অতিরিক্ত উপমহাপরিদর্শককে বাধ্যতামূলক অবসরে পাঠায়। এতে পুলিশ প্রশাসনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। পুলিশ প্রশাসনের একটি অংশ মনে করছে বিতর্কিত কর্মকর্তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হলে বাহিনীর ভাবমূর্তি পুনর্গঠন সহজ হবে, একই সঙ্গে তদন্ত ও শৃঙ্খলা প্রক্রিয়াও এগোবে। তবে একটি অংশ মনে করছে মাঠ পর্যায়ে অভিজ্ঞ পেশাদার কর্মকর্তার ঘাটতির কারণে এমন সিদ্ধান্ত আইন শৃঙ্খলা পরিস্থিতিতে প্রভাব ফেলতে পারে। তাদের মতে যোগ্যতা ও কর্মদক্ষতা বিবেচনায় রেখে সিদ্ধান্ত নেওয়া উচিত। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। 1.5 দশকের বেশি সময় পর বদলালো
একটু। ১.৫ দশকের বেশি সময় পর বদলালো পশ্চিমবঙ্গের রাজনীতি। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে হারিয়ে নরেন্দ্র মোদী বিজেপি বসছে বাংলার মাসনাদে। কিন্তু প্রশ্ন হলো, এই পরিবর্তন কি শুধু ভারতের আভ্যন্তরীণ বিষয়, নাকি এর প্রভাব পড়তে পারে বাংলাদেশেও? প্রতিবেশী দুই দেশ ভারত বাংলাদেশ সম্পর্ক দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষীয় সম্পর্ক, আর পশ্চিমবঙ্গ এই সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ সেতু। ভাষা, সংস্কৃতি, বাণিজ্য সবকিছুর সঙ্গে জড়িয়ে আছে রাজ্য। তাই পশ্চিমবঙ্গে রাজনৈতিক পরিবর্তন মানে শুধু রাজ্য সরকারের বদল নয়, বরং নীতি, বাণিজ্যিক যোগাযোগ এবং কূটনৈতিক পরিবেশও সম্ভাব্য প্রভাব। বিজেপির নীতিতে জাতীয় নিরাপত্তা, সীমান্ত নিয়ন্ত্রণ এবং নাগরিকত্ব ইস্যু গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসায় সীমান্ত নিরাপত্তা জোরদার হতে পারে। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নেওয়া হতে পারে কঠোর পদক্ষেপ। এতে একদিকে সীমান্তের শৃঙ্খলা বাড়তে পারে, কিন্তু অন্যদিকে সীমান্তবাসীদের দৈনন্দিন জীবন কঠিন হয়ে উঠতে পারে। নিরাপত্তা জোরদারের নামে বিধিনিষেধ আরও কঠোর করতে পারে বিজেপি। এতে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় উদ্বেগ সম্ভাব্য মানবিক সংকট। যদি বিপুল সংখ্যক মানুষকে অবৈধ অধিবাসী হিসেবে চিহ্নিত করা হয়, তাহলে তাদের বাংলাদেশে ঠেলে দেওয়ার আশঙ্কা তৈরি হবে। অসমের অভিজ্ঞতা এই আশঙ্কাকে আরও জোরালো করে। বিজেপির সবথেকে আলোচিত নীতিগুলো একটি হলো ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স অর্থাৎ এনআরসি এবং সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অর্থাৎ সিএএ। পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর এনআরসি ও সিএএ কার্যকর করার কথা তারা আগেই বলেছিল। বাংলাভাষী মানেই বাংলাদেশি এমন একটা তথ্য প্রচার করে পরিযায়ী শ্রমিকদের নির্বিচারে গ্রেপ্তার করে মূলত বিজেপি শাসিত রাজ্যগুলোর প্রশাসন। আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ডের মতো সরকারি প্রমাণপত্র দেখিয়েও রেহাই মেলেনি তাদের। বাংলাদেশের জন্য তাই এই বিষয়টি সংবেদনশীল, কারণ এনআরসি বাস্তবায়িত হলেও অনেক অবৈধ অধিবাসী হিসেবে চিহ্নিত করা আশঙ্কা তৈরি হতে পারে। অবৈধ অধিবাসী আখ্যা দিয়ে বাংলাদেশে ঠেলে দেওয়ার পরিস্থিতি পুশিনের অবস্থা তৈরি করতে পারে। এতে কূটনৈতিক উত্তেজনা বাড়তে পারে, যদিও ভারত সরকার বারবার বলেছে এটি তাদের আভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যের বড় অংশেরই মাধ্যম পশ্চিমবঙ্গ। বিশ্লেষকদের মতে বিজেপি সাধারণত অবকাঠামো উন্নয়ন, ব্যবসা বান্ধব নীতিতে জোর দেয়। সেক্ষেত্রে বন্দর, রেল, সড়ক যোগাযোগ আরও উন্নত হতে পারে, যা বাংলাদেশের জন্য ইতিবাচক। তবে রাজনৈতিক উত্তেজনা বাড়লে বাণিজ্যেও প্রভাব পড়তে পারে। তবে সবকিছু একপাক্ষিক নয়। বিজেপি কেন্দ্র রাজ্যে একসঙ্গে ক্ষমতায় থাকার জন্য একটা সম্ভাবনা তৈরি হয় জলবন্টন চুক্তির অচলাবস্থা ভাঙা। দিল্লি যদি কৌশলগত কারণে বাংলাদেশকে কাছে রাখতে চায়, তাহলে পশ্চিমবঙ্গ সরকারকে রাজি করানো সহজ হতে পারে। সেক্ষেত্রে তিস্তা বা গঙ্গা চুক্তিতে অগ্রগতি আসতে পারে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে দীর্ঘ ১.৫ দশকের তৃণমূল কংগ্রেসের আধিপত্যের অবসান এবং ভারতীয় জনতা পার্টির এই যে নিরঙ্কুশ জয় শুধু একটা রাজ্যের পালাবদল নয়, এটা অঞ্চলের জন্য আদর্শগত পট পরিবর্তন। জুলাই সন্ত্রাসীদের দ্বারা পরিচালিত এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ থেকে শুরু করে সার্জিস আলম, ইসলামী ছাত্র শিবিরের নেতা মুসাদ্দিক আলী পর্যন্ত একের পর এক নেতা প্রকাশ্যে ঘোষণা করেছেন যে ভারতের 7 সিস্টার্স বা এই 7টি রাজ্যকে ভারত থেকে বিচ্ছিন্ন করতে জিহাদ করতে চান তারা। বাংলাদেশের কাওরান বাজারকে ভারতের দ্বিতীয় রাজধানী বলে কটাক্ষ করা হয়েছে। যখন তৃণমূলের নেতাদের সঙ্গে জুলাই সন্ত্রাসীদের নানা যোগসূত্রের কথা সামাজিক যোগাযোগের মাধ্যমে বহুবার উঠে এসেছে, তখন নানা প্রশ্ন কিন্তু উঠতে শুরু করে। ইতিহাস বলে 7 সিস্টার্সের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো অতীতে বাংলাদেশে ভূখণ্ড ব্যবহার করে কার্যক্রম চালিয়েছে। মিজোরামে জাতীয়তাবাদী নেতা জোরানথাঙ্গা স্বীকার করেছিলেন যে বাংলাদেশের সহযোগিতা ছাড়া তাদের আন্দোলন সফল হতো না। অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন যে শেখ হাসিনার সরকার উলফা নেতাদের হস্তান্তর করেছিল, তার জন্যই কিন্তু আসাম শান্তিপূর্ণ হয়েছে। অর্থাৎ বাংলাদেশের সহযোগিতামূলক নীতি 7 সিস্টার্সের স্থিতিশীলতা রক্ষায় অপরিহার্য ছিল। সীমান্তবর্তী জেলাগুলোতে বিজেপি বিপুল জয় তাই নিছক উন্নয়নের ভোট নয়, এটা নিরাপত্তার ভোট, অস্তিত্ব রক্ষার ভোট। পশ্চিমবঙ্গে তৃণমূল গিয়ে বিজেপির এই আগমন বাংলাদেশের জন্য এক বিরাট কূটনৈতিক, কৌশলগত, ভূ রাজনৈতিক পরীক্ষার ক্ষেত্র প্রস্তুত করেছে। তৃণমূল গিয়ে বিজেপি আসায় বাংলাদেশের লাভ বা ক্ষতির হিসাবটা তাই শুধু পশ্চিমবঙ্গের নতুন সরকারের নীতির ওপর নির্ভর করছে না, বরং তা বহুল অংশে নির্ভর করছে ঢাকার বর্তমান মেরুদণ্ডহীন সরকারের চরম ব্যর্থতা এবং ভ্রান্ত রাজনৈতিক দর্শনের ওপর। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।
বাংলাদেশের ইতিহাসে বারে বারে ফিরে আসে শাপলা চত্বরে গণহত্যা কাণ্ড। 5ই মে 2013 সালের বাংলাদেশের মতিঝিল চত্বরে ঘটেছিল এক ভয়ঙ্কর কাণ্ড। কিন্তু ঠিক কি ঘটেছিল সেদিন শাপলা চত্বরে? 2013 সালে 5ই মে হেফাজতে ইসলামের ডাকা সমাবেশকে ঘিরে রাজধানীর শাপলা চত্বরে জড়ো হয়েছিলেন লাখো লাখো মানুষ। জমায়েতকে ছত্রভঙ্গ করতে গভীর রাতে আলো বন্ধ করে শুরু হয় আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান। গুলি, শব্দ, আতঙ্ক, বিশৃঙ্খলা ছিটকে যান জমায়েতকারীরা। ওই ঘটনায় কেউ নিহত হয়নি বলে দাবি করেছিল তৎকালীন সরকার। সরকার ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও অভিযোগ উঠেছিল ঘুমন্ত ক্লাব, মাদ্রাসার ছাত্র এবং আলেমদের ওপর কোনো সতর্ক বার্তা ছাড়াই নারকীয় আক্রমণ চালানো হয়েছিল। দাবি করা হয় ওই অভিযানে অনেকের প্রাণহানি হয়েছিল। অভিযোগ ওঠে গোটা ঘটনাকে মোড় ঘোরাবার জন্য তৎকালীন আওয়ামী লীগ সরকার দেশের দুটি গণমাধ্যম দিগন্ত টিভি ও ইসলামিক টিভির সম্প্রচার বন্ধ করে দেয়। বাংলাদেশের যৌথ বাহিনীর অভিযানে ঠিক কতজন নিহত হয়েছিলেন, নিহতদের সঠিক পরিসংখ্যান মেলেনি ঠিকই, কিন্তু মানবাধিকার সংগঠন অধিকার 61 জন নিহত হওয়ার তথ্য প্রকাশ করেছিল। এতদিন পরে যখন ক্ষমতা আওয়ামী লীগ নেই, তখন ফের প্রশ্ন উঠছে শাপলা হত্যাকাণ্ডের তদন্ত নতুন করে হোক। সেদিন যাতে মৃত্যু হয়েছিল তাদের শহীদ বলে আখ্যা দেওয়া হোক, এমন দাবি করেছে এনসিপি জামাত। আরো চাঞ্চল্যকর তথ্য পাওয়া গিয়েছিল যে কয়েক মিনিটের মধ্যেই পুরো চত্বর ফাঁকা করে দেওয়া হয়েছিল। এতগুলো মানুষ যখন মারা গেলেন তখন কিভাবে সেই স্পটকে রাতারাতি ফাঁকা করে দেওয়া হয়েছিল? যৌথ বাহিনী যাতে দ্রুত ঘটনাস্থল ছাড়তে পারে তার জন্য একটি রাস্তা খোলা রাখা হয়েছিল। তখনকার প্রশাসন বারংবার দাবি করেছিল যে কোনোভাবেই এই গণহত্যায় হাত নেই তাদের। কোথায় কবর দেওয়া হয়েছিল শাপলা গণহত্যায় নিহতদের? এই ঘটনার পরে সংবাদ মাধ্যম আল জাজিরা এক বিশেষ চাহিদা সম্পন্নের সাক্ষাৎকার নিয়েছিল। তাতে তিনি বুঝিয়েছিলেন এক কবরখানায় ঘটনার পরে রাতারাতি রাতে তা অনেক দেহ কবর দেওয়া হয়েছিল। তবে ওই ব্যক্তি বিশেষ চাহিদা সম্পন্ন হওয়ায় তার দাবিকে বিশেষ পাত্তা দেওয়া হয়নি। একটা কথা স্পষ্ট যে শাপলা কাণ্ডের পরে সেই সময় অনেক সংবাদ মাধ্যম কার্যত অস্বীকার করেছিল গণহত্যার খবর। কিন্তু এখনকার পরিস্থিতি ওই সংবাদ মাধ্যমগুলি ভুল বদলাচ্ছে। তাদের দাবি 2013 5ই মে শাপলা চত্বরে নির্বিচারে গুলি চালিয়েছিল যৌথ বাহিনী, আর গোটা ঘটনার নেপথ্যে কলকাঠি বা নির্দেশ দিয়েছিল তৎকালীন আওয়ামী লীগ। যদিও তাদের দাবি ঘিরে শুরু হয়েছে আবারও বিতর্ক। সূত্রের খবর, 2013 সালে 5ই মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে 58 জন নিহত হওয়ার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। চিফ প্রসিকিউটর আরও জানান, শাপলা চত্বরে নিহতদের মধ্যে কয়েকজনের ময়না তদন্তের রিপোর্ট সামনে এসেছে। অনেকের পোস্টমর্টম রিপোর্ট আসেনি, কিন্তু তদন্তের সময় তাদের কবর পরিদর্শন এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে তদন্ত সংস্থার লোকজনের কথা বলা হয়েছে। আসামিদের নাম তদন্তের স্বার্থে এখনই প্রকাশ করা সম্ভব হচ্ছে না, তবে আসামির সংখ্যা 30-এর নিচে হবে না। আর ইতিমধ্যে কয়েকজন আসামি গ্রেফতার হয়েছে। তিনি বলেন, সাবেক সরকার প্রধান থেকে শুরু করে তৎকালীন পুলিশ প্রধান, পুলিশ কমিশনার সহ আওয়ামী লীগের অনেকেই ওই ঘটনায় জড়িত। তদন্তের কাজ প্রায় 90% সমাপ্ত হয়ে গিয়েছে। আশা করছি আগামী 7ই জুনের মধ্যে তদন্ত রিপোর্ট পেশ করতে পারবো। সব মিলিয়ে দেখা শাপলা গণহত্যায় সত্যি তৎকালীন সরকারকে কাঠগড়ায় দাঁড় করানো যায় কিনা।